ফিল্ড প্রিপারেশনের সময় যখন পাডলিং করা হয়, ওয়াটারটা চলে আসে উপরের দিকে, এবং রাইস ট্রান্সপ্লান্টিং করার পরে ওয়াটার লেভেলে যখন স্কুলের সেগুলো ভাসতে থাকে, তখন ওই ওয়াটার লেভেলে তোমার প্লান্টের যে অংশটুকু সেখানে যে ইনফেকশন করে। এটা হচ্ছে মেইন বৈশিষ্ট্য। এই দুটা ডিজিজের ক্ষেত্রে বলতে হবে যে ইনফেকশন শুরু হয় ওয়াটার লেভেলে। In water-sown rice, stem rot first appear during the tillering stage as a small black lesion on leaf sheath at the water level. যেহেতু এটা যদিও এটা স্টেম রট, কিন্তু রাইসের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, স্টেমটা আসলে যে উপরে শীতের ভিতরে যে স্টেম বা কাল্ম থাকে, উপরে শীতটা সরাই ফেললেই যে কাল্মটা থাকে। ইনিশিয়াল ইনফেকশনটা শুরু হয় স্টেমের উপর, পরবর্তীতে ডিজিজটা যখন সিভিয়ারলি ইনফেক্টেড হতে থাকে বা ডিজিজটা প্রোগ্রেস হয়, তখন হচ্ছে যে তোমার স্পট গুলো বা লেশন গুলো পরবর্তীতে তোমার শীতটা আসলে ঝরে যায় এবং লেশন গুলো তোমার স্টেমে প্রসিড করে। এই কথাই বলা আছে, as the disease progresses, infected sheath die and slug off, অর্থাৎ ইনফেক্টেড শীতটা আস্তে আস্তে তোমার শুকায় যায় এবং স্লগ অফ মানে ঝরে পড়ে। The infection may eventually penetrate the calm, এবং লেটার অন তোমার শীতে যে ইনফেকশনটা ছিল সেই ইনফেকশনটা তোমার কাল্ম বা স্টেমে পেনিট্রেট করে এবং স্টেম রটিং হয়। রটিং মানে পচে যায়। The main symptom of the disease is the excessive production of lead tillers at the base of the stem, which becomes discolored and rotten in severe cases. এই ডিজিজটার ক্ষেত্রে হচ্ছে যে ইনিশিয়াল সিমটম হচ্ছে যে ইনিশিয়ালি স্মল ব্ল্যাক কালার লেশন ডেভেলপ করে on the infected sheet at water line or water level on the field. তারপরে কি হবে, এটা সেকেন্ড সিমটম যেটা আমরা বলি সেটা হচ্ছে যে with the progress of the disease, the initial স্পট গুলো লেশন গুলো তোমার ইনক্রিজ করে এবং ইনফেক্টেড শীতটা, যেহেতু শীতে আগে ইনফেকশন করে স্টেমে পরে পেনিট্রেট করে, ইনফেক্টেড শীতটা আসলে ড্রাই হয়ে যায় ইনফেকশনের কারণে, টিস্যুগুলো মরে যায় এবং ড্রাই হয়ে যায় এবং পরবর্তীতে ইনফেক্টেড শীতটা স্লগ অফ হয়। Then later on the infection proceed into the calm. এডিসটা আরেকটা মেইন বৈশিষ্ট্য আছে যে তোমার লেট টিলারিং হয় এবং এই লেট টিলার গুলো ডিসকালার্ড হয় ডিউ টু প্যাথোজেন ইনফেকশন এবং রটেন হয়ে যায় ইন সিভিয়ার কেসে। এখন যদি ইনফেক্টেড স্টেমটা যদি আমরা কেটে ফেলি, if we cut open the infected stem, we will find black sclerotia or dark brown or discolored mycelia found within the host tissue. অর্থাৎ যদি আমরা ইনফেক্টেড একটা স্টেম নেই, স্টেম রড থেকে ইনফেক্টেড স্টেমটা নিলে, স্টেমটা যদি কাট ওপেন করি, লংগিটিউডনালি ওপেন করি স্পেশালি, যে তোমার হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু আছে, তার মধ্যে যে দেখা যাবে যে তোমার হচ্ছে যে গ্রে মাইসিলিয়াম দেখা যায়, যে ফাঙ্গাসটা আছে এখানে, যে স্ক্লেরোসিয়াম অরাইজি যে ফাঙ্গাস, তার যে গ্রে মাইসিলিয়াম, এই ফাঙ্গাস গুলো তোমার ভিতরে ভাস্কুলার বান্ডেলের মধ্যে দেখা যাবে। ইভেন তোমার যে প্যারেনকাইমার টিস্যু আছে বা ইপিডার্মাল টিস্যু আছে এখানে দেখা যাবে। এছাড়া দেখা যাবে যে কিছু স্ক্লেরোসিয়া, এই স্ক্লেরোসিয়া গুলো টিস্যুর মধ্যে একবার গেঁথে আছে, অথবা যখন কেটে ফেলবা দেখা যায় কিছু স্ক্লেরোসিয়া লুজলি তোমার হোস্ট সারফেসে দেওয়া আছে। এত কিছু মনে না থাকলে একবার জাস্ট লিখতে হবে, ইফ উই কাট ওপেন the infected stem, then we will find black, brown or gray mycelia and sclerotia within the infected part. এটুকু লিখলেও হবে। Plants are infected early and lots before maturing produce half-filled grain or almost no grain. যেহেতু গাছের গোড়ায় ইনফেকশন হয়, আগে ইনফেকশন হয়, যেহেতু গোড়ায় পচে যায়, সেহেতু দেখা যাচ্ছে যে গাছগুলো উপরে ভার বহন করতে পারে না এবং নিচের টিস্যুগুলো পচে যাওয়ার কারণে সয়েল থেকে ওয়াটার এবং নিউট্রিয়েন্টের যে ট্রান্সপোর্টেশন বা ট্রান্সলোকেশন সেগুলো হচ্ছে বাধাগ্রস্ত হয়। এই জন্য হচ্ছে যে উপরে গ্রেন ফিলিং হয় না আর্লি স্টেজে হলে, অথবা হাফ যদি একটু পরে হয়, গ্রেন ফিলিং পরপরে যদি শুরু হয় তাহলে হাফ ফিল গ্রেন প্রডিউসড হয়। এটা হচ্ছে ক্ষতি। যদি পরীক্ষায় আসে তাহলে মেন সিমটম লাগতে হবে ইনিশিয়ালি স্মল ব্রাউন কালার, অথবা যেটা বলা আছে এখানে স্মল ব্রাউন, ডার্ক ব্রাউন টু ব্ল্যাক লেশন ডেভেলপ করে অন দি sheath at the water level. With the progress of the disease, the infected sheath becomes slug off and dry and slug off. আগে dry হবে তারপর ঝরে পড়বে, and eventually the infection proceed from sheath to calm. আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে adventitious root develop করে at the base of the infected plant, and this adventitious root, adventitious lead tiller, adventitious lead tillering হয়. The main symptom or one of the main symptom of the disease is the
এক্সেসিভ প্রোডাকশন অফ দি লেট টিলার। নর্মালি যে সময় টিলার হওয়ার কথা, দেখা যায় যে এই জিনিসটা হলে কিছু পরবর্তীতে কিছু এক্সট্রা টিলার ডেভেলপ করে অ্যারাউন্ড দি বেস অফ দি ইনফেক্টেড প্লান্ট, এবং এই এক্সেসিভ টিলার গুলো পরবর্তীতে ইনফেক্টেড হয় তোমার হচ্ছে প্যাথোজেন দ্বারা, এবং এই টিলার গুলো বিকাম ডিসকালার্ড এন্ড রটেন হয়ে যায় ইন কেস অফ সিভিয়ার ইনফেকশন। If we cut open the infected stem, then we will find gray mycelia and sclerotia within the infected tissue. Here, if the plant infected early and lots before maturing produce half full grain or almost no grain. This is the main symptom. At stem এর দিকে দেখবা গোড়া দেখবেন কালো হয়ে গেছে, পচে গেছে, discolored and rotten area on the infected stem. এই গোড়ার টিস্যুগুলো এখানে ওয়াটার লেভেল এখানে ইনফেকশন হয়, ওই জায়গা পচে যায় এরকম। আর পরীক্ষা যদি এটা দেওয়া যায়, অথবা মিনিমাম এই ছবিটা ড্রয়িং করে একটু লেভেলিং করে দিতে হবে। আর নিচে লিখতে হবে সিমটমস অফ স্টেম রট ডিজিজ অফ রাইস। Favorable condition, stagnancy of water in the field favored the development of the disease. Rice stems is infected with stem borer are generally infected more. স্টেম বোরার যদি ইনফেকশন থাকে তাহলে হচ্ছে তোমার ভেরি ইজিলি তোমার স্টেম বোরার কি করবে, স্টেমে বোর ক্রিয়েট করবে এবং প্যাথোজেনটা সহজেই স্টেমে ইনভেড করতে পারবে এবং ডিজিজটা ডেভেলপ হবে। এজন্য বলছে রাইস স্টেম বোরার ইনফেস্টেড উইথ স্টেম বোরার আর generally infected more severely with stem rot disease. Excessive nitrogen and low potash fertilizer increase the intensity of the disease. এখন হচ্ছে যে ডিজিজ সাইকেল একবারে ভেরি মাচ সিমিলার টু দি ডিজিজ সাইকেল অফ শীট ব্লাইট। শীট ব্লাইট আমরা যেটা দেখি তোমার হচ্ছে অফ সিজনে কোথায় থাকে, প্যাথোজেনটা থাকে সয়েলে, স্ক্লেরোসিয়া গুলো ওভারউইন্টার হিসেবে থাকে, আরেকটা যে ল্যাটন ক্রপের মধ্যে ইনফেক্টেড স্টেমের মধ্যে থাকে, শীতের মধ্যে থাকে। এটার কিন্তু ঠিক একইভাবে যে অফ সিজনে সোর্স অফ ইনোকুলাম হিসাবে স্ক্লেরোসিয়া গুলো তোমার ইনফেক্টেড সয়েলের মধ্যে থাকবে, যখন সয়েল পাডলিং করা হবে তখন হচ্ছে যে ওয়াটার লেভেল স্ক্লেরোসিয়া গুলো চলে আসবে। এবং ঠিক একইভাবে এই ডিজিজটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে র্যাটন ক্রপ যদি থেকে থাকে তার মধ্যে ইনফেক্টেড স্টেম অনেক স্ক্লেরোসিয়া গুলো থাকে, সেগুলো হচ্ছে পরবর্তীতে সয়েলে চলে যাবে এবং সয়েলের মাধ্যমে অথবা যখন ফাইনাল ল্যান্ড প্রিপারেশন করা যাবে তখন প্লান্ট পার্টস গুলো তোমার ওয়াটার লেভেলে চলে আসবে। ওইখান থেকে স্ক্লেরোসিয়া গুলো ওয়াটার লেভেলে চলে আসে, নিউলি ট্রান্সপ্লান্টেড তোমার হচ্ছে প্লান্টের ওয়াটার লেভেল ইনফেকশন করে। এই যে ওয়াটার লেভেল ইনফেকশন হচ্ছে পরবর্তীতে ওইখানে ইনফেকশন ওইখানে তোমার রটিং করে শীতে। রটিং করার পরে দেখা যাবে সমস্ত স্টেমে তোমার হচ্ছে যে স্ক্লেরোসিয়া গুলো ডেভেলপ করতেছে ইনফেক্টেড এরিয়াতে। এবং তুমি যদি পরে কেটে নিয়ে যাও এই ইনফেক্টেড প্লান্টের উপর থেকে যদি কোনো কারণে যদি রাইস হয়, যদি কেটে নেওয়া যায় র্যাটন ক্রপ, অথবা না হলেও র্যাটন ক্রপ যদি ভালোভাবে ক্লিয়ার না করো পরবর্তী সিজনে র্যাটন ক্রপের সাথে অথবা যে গাছের যে মুড়ি থেকে যায় ফিল্ডে, সেখানে দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে মুড়ির সাথে স্ক্লেরোসিয়া গুলো, অথবা এখানে যেখানে যেই স্ক্লেরোসিয়া গ্রো করছিল ড্রাই হয়ে গেলে যখন শীতটা স্লগ অফ হয়ে যায়, স্লগ অফ হয়ে গেলে শীতের সাথে স্ক্লেরোসিয়া গুলো সয়েলে চলে যায়। এটা হচ্ছে ডিজিজ সাইকেল। Stem rot control, seed should be collected from the disease-free field which were produced by maintaining proper care. যদিও এটা soil borne disease বলছি, তাহলে সিড কেন ভালো সিড নিতে হবে। ঠিক একইভাবে আগে যেভাবে বলছিলাম যে এটা soil borne disease হলেও যেহেতু যদি ইনফেক্টেড প্লান্ট থেকে না হয়, ইনফেক্টেড প্লান্টের স্টেমে এবং শীতে অনেক সময় ইনফেকশন থাকে, যখন থ্রেশিং করা হয়, থ্রেশিং করার সময় তখন দেখা যাচ্ছে যে ইনফেক্টেড পার্ট গুলো থেকে তোমার স্টেম থেকে অথবা তোমার হচ্ছে যে শীত থেকে তোমার হচ্ছে যে রাইসের সাথে গ্রেন গুলোর সাথে তোমার মাইসেলিয়া অথবা স্ক্লেরোসিয়া গুলোর পার্ট চলে যেতে পারে। এই জন্য হেলথি সিড ইউজ করতে হবে ফর সোয়িং। ব্যালেন্স নাইট্রোজেন ফার্টিলাইজার ইউজ করতে হবে। ব্যালেন্স ফার্টিলাইজার বলতে লেস নাইট্রোজেন, লিটল মোর পটাশিয়াম ফার্টিলাইজার ইউজ করতে হবে। Crop residue should be burned since the pathogen overwinter or survive in the crop residues in absence of the host. Water should be drained out at the first symptoms appear in the field. অর্থাৎ যখন দেখা যাবে যেহেতু এটা স্ট্যাগনেন্ট ওয়াটারে কালটিভেট করা হয়, যদি ফার্স্ট সিম্পটম দেখা যায় যে ইনিশিয়াল সিম্পটম গুলো কালো কালো দাগ দেখা যাচ্ছে, তখন এই স্ট্যাগনেন্ট ওয়াটার বা স্ট্যান্ডিং ওয়াটার গুলোকে সাথে সাথে ড্রেন আউট করে ফেলতে হবে। এর কারণ হচ্ছে যে তার মনে তখন কনফার্ম হবে যে তো ওই ওয়াটারে স্ক্লেরোসিয়া গুলো আছে। ড্রেন আউট করে দিলে স্ক্লেরোসিয়া গুলো ওই ওয়াটার সাথে চলে যাবে বাইরে। তখন এটাকে একটু ড্রাই করতে হবে, 5 থেকে 7 দিন ড্রাই করে তারপর হচ্ছে নতুন করে গ্রাউন্ড ওয়াটার দিয়ে অথবা তোমার হচ্ছে ডিপ ওয়াটার দিয়ে নতুন করে ফ্রেশ ওয়াটার দিয়ে আবার ইরিগেশন দিতে হবে। আর হচ্ছে ক্লোজ প্লান্টিং অ্যাভয়েড করতে হবে, এটা প্রপার স্পেসিং যতটুকু পারা যায় ওয়াইড স্পেসিং মেনটেন করতে হবে, তাহলে হিউমিডিটি এবং টেম্পারেচার কমে যাবে।
তারপরে বলছে পারফর্ম স্প্লিট অ্যাপ্লিকেশন উইথ হাই পটাশ অ্যান্ড লাইম টু ইনক্রিজ দি সয়েল পিএইচ। সয়েল পিএইচ একটু বাড়লে তোমার ডিজিজটা একটু কমবে। স্প্রে ইনসেক্টিসাইড টু কন্ট্রোল স্টেম বলা, এটা কেমিক্যালে চলে আসবে। আচ্ছা, কেমিক্যালের মধ্যে এটা বলা আছে, এটা স্যারোক্লাডিয়াম প্যাথোজেনটা হচ্ছে স্ক্লেরোসিয়াম অরাইজি। এই স্ক্লেরোসিয়াম অরাইজির ক্ষেত্রে টিল্ট অথবা প্রোপিকোনাজল গ্রুপের ফাঞ্জিসাইড, ব্যাবিস্টিন হচ্ছে কার্বানডিজিম গ্রুপের ফাঞ্জিসাইড। প্রোপিকোনাজল অথবা কার্বানডিজিম গ্রুপের ফাঞ্জিসাইড যদি আমরা প্রথমেই বলি স্ট্যান্ডিং ক্রপে কি করতে হবে, স্প্রে করতে হবে এট দি বেস অফ দ্য ইনফেক্টেড প্লান্ট। কখন করতে হবে, যখন পানির যখন স্পট দেখা যাবে। স্পট দেখা গেলে তাহলে হচ্ছে ইনিশিয়াল সিমটম দেখা গেছে, তখন স্ট্যাগন্যান্ট ওয়াটার বা স্ট্যান্ডিং ওয়াটারটাকে ড্রেন আউট করে তখন স্প্রে করতে হবে। কারণ গোড়ায় স্প্রে করতে হবে, গোড়ার মধ্যে তোমার প্যাথোজেনটা থাকে। ঠিক একইভাবে শীত ব্লাইটেও যদি শীত ব্লাইট সিমটম দেখা যায়, তাহলে স্ট্যাগন্যান্ট বা স্ট্যান্ডিং ওয়াটারটাকে ড্রেন আউট করে তখন হচ্ছে গোড়ার মধ্যে গোড়ার অংশটুকু থেকে তোমার স্প্রে করতে হবে। এটা পাতার উপরের দিকে দিলে হবে না, গোড়ায় দিতে হবে স্টেপ ডট এবং শীত ব্লাইটের ক্ষেত্রে। তারপরে হচ্ছে যে নেক্সট সিজনে যদি আমার মনে করা হয় সিডটা ইনফেক্টেড হতে পারে, তখন সিডটাকে ট্রিট করা যেতে পারে। সিড ট্রিট করা যাবে প্যানভেক্স অথবা এই ফাঞ্জিসাইড দুটা যেটা যেমন ব্যাভিস্টিন এবং টিল 0.2% মানে 2 গ্রাম পার কেজি সিডের সাথে তোমার হচ্ছে মিক্স করে করতে হবে। আদারওয়াইজ আর স্প্রে করার ক্ষেত্রে 0.2% স্প্রে করতে হবে। 2 গ্রাম ব্যাভিস্টিন হচ্ছে পাউডারি ফাঞ্জিসাইড আর টিল্ট হচ্ছে লিকুইড ফাঞ্জিসাইড, 0.2 গ্রাম দিতে হবে তোমার হচ্ছে 1 লিটারে। আর টিল্টের ক্ষেত্রে দিতে হবে নরমালি 2 ml পার লিটার। আর যদি অ্যাকুরেট ভাবে যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে যে 2 ml পার 998 ml ওয়াটার সাথে মিক্স করে দিতে হবে। কৃষকরা এত দরকার হবে না, 2 ml পার লিটারে দিলেই যথেষ্ট। তখন স্প্রে করতে হবে এট দি বেস অফ দ্য ইনফেক্টেড প্লান্ট এন্ড দি স্টেম। তারপরে হচ্ছে যেহেতু স্টেম বোরার যদি ইনফেকশন থাকে তাহলে তোমার স্টেম বোরার কন্ট্রোল করার জন্য ইনসেক্টিসাইড ইউজ করতে হবে। আর বায়োলজিক্যাল কন্ট্রোলের ক্ষেত্রে যদি রেজিস্ট্যান্ট ভ্যারাইটি আমাদের দেশে থাকে তাহলে ইউজ করতে হবে রেজিস্ট্যান্ট অথবা টলারেন্ট ভ্যারাইটি এন্ড বায়োলজিক্যাল পেস্টিসাইড, ট্রাইকোডার্মা বেসড অথবা ব্যাকটেরিয়াল বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াল বেসড পেস্টিসাইড, যেমন রাইজোব্যাকটেরিয়া আছে, সিডোমোনাস ব্যাসিলাস, এগুলো দ্বারা তোমার হচ্ছে কন্ট্রোল করা যেতে পারে। These are the শীত তো হচ্ছে শীত এন্ড স্টেম ডিজিজেস অন শীত ব্লাইট, যেটা শীতে হয়, লোয়ার শীতে হয়। এটা লিফেও ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে যদি খুব বেশি ভ্যারাইটি হয়, আবার খুব অ্যাগ্রেসিভ যদি প্যাথোজেন হয়। শীত রড হয়, শীতে হবে কিন্তু আবার শীত স্পেশালি প্লাগ লিফে। আর স্টেম ডিজিজ হচ্ছে আরেকটা রড হয়, এটা স্টেম রড, স্টেমের রডে হবে, লোয়ার স্টেমে হবে। বাকানি ডিজিজ বা ফুট রড ডিজিজ, বাকানাই এটা একটা জাপানিজ শব্দ, যে বাকানাই শব্দের অর্থ হচ্ছে বোকা। জাপানে যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে সকল মানুষ একটু লম্বা, অনেক আগে তাদের একটা প্রভাব আছে, প্রবাদ প্রবচন আছে যে বোকারা একটু লম্বা হয়, এই ধরনের আর কি। যাই হোক, এখন যেটা হচ্ছে এই ডিজিজটার কিছু বৈশিষ্ট্য আছে। তোমরা যদি ফিল্ডে যাও দেখবা যে কতগুলো গাছের মধ্যে হঠাৎ কিছু গাছ লম্বা, অনেক বেশি ইলংগেটেড হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, সেগুলো হচ্ছে ডিজিজ ইনফেক্টেড। এবং এই ডিজিজটা হচ্ছে বাকানাই ডিজিজ হচ্ছে। এই ডিজিজে দুই ধরনের সিমটম থাকে, একটা বাকানাই সিমটম, ইনফেক্টেড প্লান্ট গুলো অ্যাবনরমালি ইলংগেটেড হয়ে যায়। আর একটা ফুট রট হয়। ফুট রট হচ্ছে আমাদের ফুট কোনটা, পা, বিশেষ করে পায়ের পাতাটা। ঠিক একইভাবে গাছের যে পায়ের গোড়ালি, গাছের যে গোড়ালি অংশটুকু বা বেস রিজন, সেই অংশটুকু ফুট বলে, ওখানে রটিং সিমটম দেখা যায়। এটা হচ্ছে ফিজিরাম মলিনিফর্মি দ্বারা হয় এই ডিজিজটা, বিশেষ করে ফুট রট। আর হচ্ছে বাকানাই হচ্ছে জিব্রিলা ফুজিকোরি দ্বারা হয়। এবার এই ডিজিজটা তোমার হচ্ছে নার্সারিতেও দেখা যায় এবং হচ্ছে মেইন ফিল্ডেও দেখা যায়। এবং একটা সিডবোর্ন ডিজিজ, সিডের মাধ্যমে এই ডিজিজটা ইনিশিয়ালি স্টার্ট হতে পারে। ইভেন সয়েলও থাকতে পারে প্যাথোজেন, যদি এখানে আগে থেকে তোমার এই ডিজিজটা হয়ে থাকে। The disease occur in the nursery and in the main field. In the nursery bed, the affected seedlings are chlorotic and pale, thinner than the healthy ones and abnormally elongated. নার্সারিতে এই ডিজিজটা হলে তিনটা মেইন বৈশিষ্ট্য হয়। এক নম্বর মেইন বৈশিষ্ট্য হচ্ছে যে ইনফেক্টেড প্লান্টটা ক্লোরোটিক হয়ে যায়। ক্লোরোটিক হচ্ছে নর্মাল যে গ্রেন থাকার কথা তার থেকে একটু ফ্যাকাশে হয়ে যায়। এখানে যদি খেয়াল করো যেগুলো প্লান্ট গুলো আছে, সেই প্লান্ট গুলো দেখা যাচ্ছে যে নর্মাল যে হেলদি প্লান্ট তার থেকে একটু ক্লোরোটিক হয়ে যায়। এই ক্লোরোটিকটা হচ্ছে তোমার হচ্ছে এটা মেইন ফিল্ডেও হতে পারে, নার্সারি বেডে হতে পারে। এটা কার্টিং ফেক ক্যারেক্টার, অর্থাৎ ওই গাছটার কোনো প্রবলেম হচ্ছে, এই জন্য নর্মাল গ্রিন কালার থেকে ক্লোরোটিক হয়ে যাচ্ছে। আরেকটা বৈশিষ্ট্য যে এফেক্টেড সিডলিং গুলো ক্লোরোটিক এন্ড পেল হয়ে যায় এবং থিনার হয়ে যায়। এবং এফেক্টিভ সিডলিং গুলো দেখা যাচ্ছে থিনার হয়ে যাবে কম্পেয়ার টু দি হেলদি সিডলিং, এবং অ্যাবনরমালি ইলংগেটেড হয়ে যাবে। ইলংগেটেড হওয়ার কারণ হচ্ছে যে এই জিব্রিলা ফুজিকোরি জিব্রিলিন নামক এক প্রকার হরমোন সিক্রিয়েট করে।
ইনফেক্টেড প্লান্টে এই ধরনের হরমোন সিক্রেশন হয় দেখে ইনফেক্টেড প্লান্টে আগে থেকে কিছু জিবরেলিন হরমোন থাকে ইন জেনারেলি গাছের গ্রোথ এবং বৃদ্ধির জন্য যে ধরনের হরমোন থাকার কথা তা থাকে। যদি তার সাথে আরো এডিশনালি যদি জিবরেলিন হরমোন সিক্রেটেড হয় এবং প্লান্ট বডিতে তোমার ইনভেটেড হয়, তাহলে দেখা যাচ্ছে ওইখানের বৃদ্ধিটা আরো বেড়ে যায় কম্পেয়ার টু দি হেলদি প্লান্ট। এই যে অ্যাবনর্মাল ইলংগেশন হয়, এটা হচ্ছে জিবরেলিন হরমোনের কারণে। তারপরে কি such seedling may wilt from tip to downward and finally die। এই ইনফেক্টেড সিডলিং এ তাহলে কি কি বৈশিষ্ট্য হচ্ছে? ক্লোরোটিক হয়ে যায় এবং পেল হয়ে যায়, থিনার হয়ে যায় কম্পেয়ার টু হেলদি প্লান্ট, এবং অ্যাবনর্মাল ইলংগেটেড হয়ে যায়। এছাড়াও এই ইলংগেটেড প্লান্টগুলোর মধ্যে একটা উইল্টিং সিম্পটম দেখা যায়, এবং এই উইল্টিংটা দেখা যায় স্টার্টেড হয় টিপ থেকে ডাউনওয়ার্ড, এবং উইল্টিং হওয়ার পর তার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে ডাই হয়ে যায়, মরে যায়। Seedling which survive the attack in nursery may die sooner after transplanting। কিছু সিডলিং আছে যে নার্সারিতে সার্ভাইভ করতে পারে এবং সিম্পটম ওইভাবে প্রকাশ পায় না, কিন্তু যখন আবার ট্রান্সপ্লান্ট করবা মেইন ফিল্ডে, তাহলে তোমার এটা পরবর্তীতে ওই ট্রান্সপ্লান্ট করার পরে এগুলো পরবর্তীতে মারা যায়। তারপর মেইন ফিল্ডে কি হয়? ইন জেনারেল সিভিয়ারলি ইনফেক্টেড প্লান্টস ইন দ্য মেইন ফিল্ড কি হয়? টল, অ্যাবনর্মালি এটাও ইলংগেটেড হয়, অথবা tall tillers which are abnormally elongated and flower earlier than the healthy ones। Main field symptom এর মধ্যে হচ্ছে এটা মেইন হচ্ছে যে infected plant become abnormally elongated compared to the healthy plant and give flower earlier than the healthy plant। দুইটা জিনিস এখানে বললাম, abnormally elongated হয়ে যায় মেইন ফিল্ডে compared to the healthy plant, infected plant গুলো, এবং infected plant provide flower earlier compared to the healthy plant। মনে করে যে নরমালি হচ্ছে এটা মানে গাছের হচ্ছে যে তাড়াতাড়ি বড় হয়ে গেছে এবং তার ম্যাচুরিটি চলে আসে, সেটা তাড়াতাড়ি ফুল ফল দিয়ে মারা যাওয়ার চেষ্টা করে, এরকম নেক্সট জেনারেশন রেখে যাওয়ার চেষ্টা করে। আরেকটা মেইন বৈশিষ্ট্য হচ্ছে যে এইটার হচ্ছে আরেকটা আইডেন্টিফাইং অ্যাডভান্টেজিয়াস রুট ডেভেলপ করে এট দি বেস থেকে। অ্যাডভান্টেজিয়াস রুট আর অলসো প্রোডিউসড ফ্রম দি ফার্স্ট 2 and 3 নোডস অ্যাবভ দি গ্রাউন্ড লেভেল। ওই যে বেস বলছি, যে বেস রিজিয়নে, যে বেস রিজিয়নের পরে গ্রাউন্ড লেভেলের উপর প্রথম 2 থেকে 3টা নোডে এটা কিছু এক্সট্রা রুট বের হয়, যেগুলোকে বলা হয় অ্যাডভান্টেজিয়াস রুট। এটা আরেকটা ক্যারেক্টার এই ইনফেক্টেড প্লান্টে। যদি উঠাও বা গাছের গোড়ায় দেখো যে উপরের দিকে যে নোড আছে গাছের বেস থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এই 3টা নোডে 2টা বা 3টা নোডে প্রায় এক্সট্রা কিছু রুট দেখা যায়, যেগুলো বলে অ্যাডভান্টেজিয়াস রুট। এটা একটা বৈশিষ্ট্য যে অ্যাডভান্টেজিয়াস রুট ডেভেলপ করে from the first 2 or 3 nodes above the ground level। এখন ফুট রটের সিম্পটমে আসি। ফুট রটের এগুলোতে তো তোমার বাকানাইট সিম্পটম, এন্ড ফুট রটের সিম্পটম হচ্ছে যে the tissue of the collar region অথবা ফুট region of the infected plants, এটাকে কলার রিজিয়নও বলে, ফুট রিজিয়নও বলে। The tissue of the collar region of the infected plants become rotten and brown, and the leaves of the infected plants become droppy, pale green, and dry up from below। অর্থাৎ ইনফেক্ট প্লান্টের ফুড রিজিয়নে অথবা কলার রিজিয়নে তোমার হচ্ছে যে টিস্যু গুলো এগুলো রটেন হয়ে যায় এন্ড ব্রাউন হয়ে যায়, যেহেতু গোড়ায় পচে গেছে গোড়ার টিস্যুগুলো কাজ করতেছে না, গোড়ায় পচন ধরেছে, এই জন্য ওয়াটার এবং খাদ্যের যে ট্রান্সপোর্টেশন হচ্ছে, খাদ্যের যে সরবরাহ এখানে বাধাগ্রস্ত হচ্ছে। and the leaves of the infected plants become droppy, এবং লিভস গুলো ড্রপি হয়ে যাচ্ছে, এর কারণ হচ্ছে খাদ্য যেহেতু উপর দিকে যাচ্ছে না, এজন্য ড্রপি হয়ে যাচ্ছে, এবং খাদ্যের অভাবে ক্লোরোফিল ফর্ম করতেছে না, এজন্য পেল গ্রিন হয়ে যাচ্ছে, পরবর্তীতে ড্রাই আপ হয়ে যাচ্ছে ফ্রম দি বিলো, অর্থাৎ নিচের লিভ থেকে, নিচ থেকে আসলে বড় বড় লিভ গুলো, ম্যাচিউর লিভ গুলো আগে তোমার হচ্ছে ড্রাই আপ হচ্ছে, পরবর্তী উপরের লিভ গুলো ড্রাই আপ হচ্ছে। তাহলে ফুট রটের মেইন বৈশিষ্ট্য হচ্ছে যে তোমার হচ্ছে কলার রিজিয়নে অথবা ফুট রিজিয়নে তোমার হচ্ছে ইনফেক্টেড টিস্যু গুলো তোমার হচ্ছে রটেন হয়ে যাবে, পচে যাবে, এবং রটেন হয়ে গেলে যে টিস্যু গুলো ব্ল্যাক হয়ে যায় অথবা ডার্ক ব্রাউন হয়ে যায়, এবং তার ফল স্বরূপ হচ্ছে যে ইনফেক্টেড প্লান্টের লিভ গুলো হচ্ছে ড্রপি হয়ে যাবে, পেল গ্রিন কালার হয়ে যাবে, এবং উইল্টেড হয়ে যাবে, অথবা তোমার হচ্ছে অনেকটা হচ্ছে ড্রাই আপ হয়ে যাবে। এগুলো এই বাগানে ডিজিজের বৈশিষ্ট্য। এটা একটা কমন ডিজিজ আমাদের দেশে প্রায়। স্যার দুইটা তো আলাদা ডিজিজ না? না না, দুইটা ডিজিজ আলাদা বলা যাবে না, কারণ দুই ধরনের সিম্পটমই থাকে একই গাছে। বাগানে ফুড রট, বাগানে অনেক সময় দেখা যাচ্ছে যে বাগানেতে ফুড রট সিম্পটম থাকে, দ্যাট মিন্স দুইটা প্যাথোজেনটা তার লাইফ সাইকেলে দুইটা প্যাথোজেনই তোমার হচ্ছে ইনভলভ থাকে। গোড়ায় দেখা যাচ্ছে পচন হয়ে গেছে, আবার ইলংগেটেড হয়ে গেছে গাছগুলো দিকে, দুটাই থাকতে পারে। আবার অনেক সময় ইন্ডিভিজুয়ালি থাকতে পারে, এটা বলা মুশকিল, তবে দুইটাই। এটা হচ্ছে যেহেতু এই প্যাথোজেনটা তোমার হচ্ছে ফিউজিরিয়াম মনোলিফর্মের একটা পারফেক্ট স্টেজ, যেখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন জিবরিলা ফুজি করে, এই যে একই প্যাথোজেনের দুইটা স্টেজ, যখন পারফেক্ট স্টেজে থাকবে তখন ফুড রটের সিম্পটমটা দেখা যাবে।
এবং একই সাথে যদি পারফেক্ট এবং ইনপারফেক্ট স্টেজ দুটো ইনফেক্ট করে তাহলে তোমার হচ্ছে যে ফুট রট এবং বাগানাই একই সাথে দেখা যাবে। অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিও, পরে কিন্তু মেইলে দেওয়া দরকার নেই, তোমরা এখনই ট্রাই করে অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিও। বাগানাই অর ফুট রট অফ রাইস, এটা favorable condition, soil temperature of 35 degrees Celsius greatly favors seedling infection, and soil of 20 degrees Celsius or below uh, hardly produce disease। অর্থাৎ যখন সিড বেডে অথবা মেইন ফিল্ডে সয়েল টেম্পারেচার তোমার বেশি হবে তখন এই জিনিসটা হবে, এবং সয়েল টেম্পারেচার যখন কমে যাবে 25 বা 20 এর নিচে চলে যাবে তখন এই জিনিসটা হবে না। দ্যাট মিনস বড় মৌসুমে জিনিসটা কম হয়, আমনে জিনিসটা অথবা বেশি হয়, এরকম যখন টেম্পারেচার বেশি থাকবে অবশ্যই। Damp soil condition rapidly elongated the infected soil seedling, যদি soil condition damp হয় তার ফলে হচ্ছে তাহলে হচ্ছে rapidly elongates the infected seedling। soil condition damp হলে ওটা আরো তোমার প্যাথোজেনটার গ্রোথ এবং মাল্টিপ্লিকেশন বেশি হয় এবং বাগানের ডিজিজটা বেশি দেখা যায় সিডলিং। Excessive application of nitrogen fertilizer stimulates the development of the disease in the field as well as in the seed bed। favorable seed তোমার হচ্ছে যে ডিজিজ সাইকেল, এটা ব্লাস্ট, ব্রাউন স্পট এবং তোমার হচ্ছে বাগানে একই রকম, জাস্ট তোমার সিমটমটা আর প্যাথোজেনটা ডিফারেন্ট। এখানেও অফ সিড বন্ড, অফ সিজনে তোমার সিডের সাথে থাকতে পারে, ক্রপ রেসিডিউসের সাথে থাকতে পারে, ইভেন তোমার হচ্ছে যদি গ্রামানেসিয়াস উইড থাকে তার সাথে থাকতে পারে। তারপর গ্রোয়িং সিজনে আসলে এই তোমার প্যাথোজেনটা জার্মিনেট করবে, স্পোর প্রোডাকশন করবে, এই ম্যাক্রো এবং মাইক্রোকোনিডিয়া তারা প্রডিউস করে, এগুলো তখন তোমার কি করবে, তোমার ফ্রুটে ইনফেকশন করবে এবং হচ্ছে তোমার ইনফেক্টেড ফ্রুটে ইনফেকশন করবে, প্লান্টে ইনফেকশন করলে দেখা যাচ্ছে, দেখো এখানে দুইটা গাছ দেওয়া হচ্ছে পাশাপাশি, একটা হেলদি প্লান্ট আর একটা ইনফেক্টেড প্লান্ট। ইনফেক্টেড প্লান্টগুলো ইলংগেটেড হয়ে যায় আর হেলদি প্লান্টটা তোমার হচ্ছে নর্মাল সাইজ থাকে। পরে এখান থেকে যে প্যাথোজেনকে আইডেন্টিফাই করে তাহলে যে ফিউজেরিয়াম, ফিউজেরিয়ামের ক্ষেত্রে সেকেন্ড ইয়ারে তোমরা পড়ছো ফিয়ালিড থাকে, তারপর হচ্ছে তোমার কোনিডিয়াম 4 থাকে, তার মাথায় হচ্ছে তোমার হচ্ছে ম্যাক্রোকোনিডিয়া এবং মাইক্রোকোনিডিয়া থাকে, এবং এই কোনিডিয়া গুলো পরবর্তী তোমার গ্রেইন ইনফেকশন করলে গ্রেইন গুলো তোমার ইনফেক্টেড হয় এবং সিডের ইনফেকশন চলে আসে। ভেরি সিম্পল, ড্রয়িং লেভেলিং ভালো করে শিখে রাখো। কালচার প্র্যাকটিস, যেহেতু সিড বন্ড, সিড শুড বি কালেক্টেড ফ্রম দি হেলদি সিড, হেলদি ফিল্ড, এবং ইউজ অফ হেলদি সিড ফর সোয়িং। Use salt water to separate lightweight infected seeds during soaking। অর্থাৎ হচ্ছে যে আমরা অনেক সময় কি করি, একটা তোমার হচ্ছে পচা, তোমার হচ্ছে নষ্ট, তারপরে লাইট ওয়েটেড সিড গুলো আলাদা করার জন্য, ইনফেক্টেড সিড গুলো আলাদা করার জন্য আমরা একটু সিড গুলোকে ওয়াটারের মধ্যে রেখে অনেক সময় আমরা একটু সল্ট দিয়ে দিই। সল্ট দিলে ওয়াটার কনসেন্ট্রেশন একটু বেশি হয়ে যায়, তখন যেগুলো হালকা সিড অর্থাৎ ইনফেক্টেড সিড সেগুলো ভেসে ওঠে, তখন এগুলোকে আলাদা করা হয়। Abnormal elongated pale green plants should be picked up from the field and destroyed। এটা একটা ম্যানুয়াল কন্ট্রোল হলো যে যেগুলো দেখবা যে অ্যাবনর্মাল ইলংগেটেড ফিল্ড থাকবে, প্লান্ট থাকবে ফিল্ডে, সেগুলো সাথে সাথে উঠায় ফেলতে হবে, উঠায় ফেলে সেগুলোকে ডেস্ট্রয় করে ফেলতে হবে। এবং উঠানোর পর একটা নিয়ম আছে, ওইখানে কার্বনডাইজিং গ্রুপের ফাঙ্গিসাইড ওই যেখান থেকে উঠাইছো সেখানে স্প্রে করে দিতে হবে গোড়াতে, মাটিতে, কারণ ওইখানে যে প্যাথোজেন থাকবে ওগুলো যাতে তোমার হচ্ছে স্প্রেড করতে না পারে, ওইখানে যাতে ধ্বংস হয়ে যায়। Crop residues should be burned in the pathogen over winter within the crop residues। কেমিক্যালের ক্ষেত্রে যা বলা যায় যে স্ট্যান্ডিং প্লান্টে যদি এই ধরনের সিম্পটম দেখা যায়, স্প্রে ব্যাবিস্টিন অথবা নোইন, যেগুলো কার্বনডাইজিং গ্রুপের ফাঙ্গিসাইড এট দ্য বেস অফ দ্য প্লান্ট উইথ সাম পটাশ ফার্টিলাইজার, এবং এর সাথে কিছু পটাশ ফার্টিলাইজার যদি দিয়ে দেওয়া যায় তাহলে আরো ভালো। আর পরবর্তী সিজনে তোমার হচ্ছে সিড ট্রিটমেন্ট করতে হবে অ্যাজ এ পার্ট অফ কেমিক্যাল। এটা সিড ট্রিটিং ফাঙ্গিসাইড আছে, যেমন হচ্ছে প্লান্টভেক্স 0.2% পার কেজি অফ সিডের সাথে মিক্স করতে হবে, আর অথবা তুমি এই কার্বনডাইজিং গ্রুপের ফাঙ্গিসাইড 0.3%, কার্বনডাইজিং গ্রুপের ফাঙ্গিসাইড 0.3% সলিউশনে ওভারনাইট যদি ভিজায় রাখো, পরবর্তীতে ড্রাই করে পরবর্তীতে তোমার এটা সোয়িং করা যাবে। If any disease resistant variety available as a part of biological control, তোমরা ইউজ করতে পারো। আরেকটা ফাঙ্গাল ডিজিজ ফলস স্মার্ট অফ রাইস, তোমরা ফিল্ডে প্রায় এই ধরনের সিম্পটম দেখা যায়। এটা অনেক আগে থেকে আমাদের দেশে এই ডিজিজটা আছে, প্রায় কিন্তু 80-র দশকে বা 90-র দশকে ডিজিজটাকে একটা পজিটিভ সাইন বলা হতো। কৃষকরা মনে করতো এটা এই ধরনের সিম্পটম থাকলে দেখা যায় যে এই বছর তোমার হচ্ছে যে ডিজিজ বেশি হবে। এই জন্য কৃষকরা তখন ট্রেডিশনালি কৃষকরা বলতো লক্ষ্মীর গু, বলতো যে এই লক্ষ্মীর গু দেখা গেলে তোমার ওই বছর ফলন বেশি হবে, হয় বা মনে হয় ফলন বেশি হতো, কিন্তু এটা একটা ডিজিজ। তখন এটা একটা মাইনর ডিজিজ ছিল, ইল্ডের উপর ইম্প্যাক্ট কম ছিল, অল্প পরিমাণে দেখা যেত, কিন্তু ক্লাইমেট চেঞ্জের কারণে এটা এখন একটা মেজর ডিজিজে কনভার্ট করছে।
এবং হচ্ছে যে এখন এটা হচ্ছে যে প্রচুর পরিমাণে হয় সিজনে, বিশেষ করে তোমার হচ্ছে যে আমাদের কিছু ভ্যারাইটি আছে, এটা খুবই সাসেপ্টেবল ভ্যারাইটি। তোমার হচ্ছে যে এই আমন সিজন এটা ভালো দেখা যায়। তাহলে এটা ডিজিজ হচ্ছে যে তোমার সিমটমস আর সিন অনলি ইন ম্যাচুরিং পেনিকল অন দ্য ইয়ার অর স্পাইকলেটস, অর্থাৎ ম্যাচুর পেনিকলে দেখা যাবে, এর আগে ডিজিজটা দেখা যাবে না, এবং এটা পেনিকল ডিজিজ। পেনিকল ডিজিজ এবং পেনিকল বা ইয়ারে দেখা যায়। Affected grain are transformed into masses of spores that are greenish outside and yellowish orange inside and eventually turn brown. অর্থাৎ যে যেখানে তোমার হচ্ছে পেনিকুলার যে তোমার হচ্ছে যে গ্রেইন গুলো আছে, যে গ্রেইন গুলো ইনফেক্টেড হবে, মনে হয় যে এই গ্রেইন গুলো টোটালি ট্রান্সফর্ম হয়ে গেছে ইনটু মাস অফ স্পোর, অর্থাৎ ফাঙ্গাল মাস এবং ফাঙ্গাল স্পোর বা ফাঙ্গাল মাইসেলিয়া দ্বারা ওখানে ট্রান্সফর্ম হয়েছে। ওইখানে যে কোনো গ্রেইন ছিল এটা বোঝা যাবে না, মনে হচ্ছে যে এই মাস অফ ফাঙ্গাল স্পোর অর ফাঙ্গাল মাস, ফাঙ্গাল হাইফি। এবং যার কালার হচ্ছে যে উপরের দিকে দেখা যাচ্ছে যে গ্রিনিশ কালার, এবং হচ্ছে ভিতরের দিকে যদি একটু ভাঙো দেখা যায় ভিতরের দিকে ইউলিশ অরেঞ্জ। এবং পরবর্তীতে আস্তে আস্তে ম্যাচিউর হলে ওগুলো তোমার ওই যে ফাঙ্গাল বলটা, স্মার্টেড বলটা তোমার হচ্ছে যে ব্ল্যাক কালার দেখা যায়, এই ধরনের কালার দেখা যায়, গ্রিনিশ হয়, পরবর্তীতে ইংলিশ অরেঞ্জ হয়। আর হচ্ছে যে ওল্ড হয়ে গেলে তোমার হচ্ছে যে ম্যাচিউর হয়ে গেলে এই বলগুলো স্মার্টেড বল বলা হয় এদেরকে। স্মার্টেড বলগুলো বা স্মার্টেড গ্রেইন গুলো তোমার হচ্ছে যেগুলো কালো হয়ে যায়। ইন মোস্ট কেসেস দি ওভার ইজ ডেস্ট্রয়েড, যখন তোমার যেই গ্রেইনে বা যেই স্পাইকে তোমার ইনফেকশনটা হবে, স্পাইকের ভিতরে যে ওভারে থাকবে সেটা ডিস্ট্রয় হয়ে যায়। Whereas the style, stigma, তারপর হচ্ছে and anther remain intact and are incorporated into the ball. ওই যে তোমার স্পাইকের, প্রতিটি স্পাইকের ভিতরে কি থাকে, ওভারি থাকে, অ্যান্থার থাকে, স্টিগমা থাকে, স্টাইলেট থাকে, এগুলোর মধ্যে ওভারিটা টোটালি ডিস্ট্রয় হয়ে যায়। অন্য পার্ট গুলো তোমার ইনটেক্ট থাকলেও মনে হচ্ছে যে এগুলো হচ্ছে যে ওই যে স্মার্টেড বলের একটা পার্ট হিসেবে কাজ করে। এই জন্য বলা হচ্ছে যে whereas the style, stigma and anther remain intact and are incorporated into the ball, অর্থাৎ মনে হচ্ছে যে স্মার্টেড বলের একটা পার্ট হিসেবে তারা পার্টিসিপেট করে, ওটারই একটা অংশ। এটা যে ফ্লাওয়ারের একটা অংশ এটা বোঝা যায় না, এত পরিমাণে তোমার এটা ফাঙ্গাল মাইসিলা এবং স্পোর দ্বারা তোমার ট্রান্সফর্ম হয় তোমার গ্রেইনটা। যেহেতু এটা ওভারিটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, তাহলে কি হয়, এটা হচ্ছে যে তোমার হচ্ছে স্টেরাইল হয়ে যাচ্ছে। এজন্য বলতে ইউজুয়ালি ফিউ অকেশনালি সিভিয়ার গ্রেইনস আর এফেক্টেড ইন ইচ পেনিকল। নরমালি কিছু, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সিভিয়ার পেনিকল, একটা প্লান্টের মধ্যে অনেকগুলো পেনিকল ইনফেক্টেড হয়, এবং সামটাইমস দি গ্রেইন অ্যাডজেসেন্ট টু স্মার্টেড বল আর স্টেরাইল। অর্থাৎ নরমালি যেহেতু যেই গ্রেইনের মধ্যে বা যেই স্পাইকের মধ্যে ইনফেকশনটা হচ্ছে, সেখানে তোমার হচ্ছে ওগুলো হচ্ছে স্টেরাইল হয়ে যাচ্ছে, এবং শুধু এগুলোই না, তার অ্যাডজাসেন্ট আশেপাশের বেশ কিছু গ্রেইনও সাথে সাথে তোমার স্টেরাইল হয়ে যাচ্ছে। এই জন্য এটা ইম্পর্টেন্ট, যদি স্টেরাইল হয়ে যায় তাহলে গ্রেইন ফর্মেশন করে না। এখন যদি আমি যদি ছবিতে দেখাই, যদি এই গ্রেইন যদি স্টেরাইল হয়ে যায়, তার আশেপাশে আরো বেশ কিছু গ্রেইন তোমার স্টেরাইল হয়ে যায়। এখানে ফাঙ্গাস কি পরিমাণে ফাঙ্গাস, একইভাবে এই গ্রেইন গুলো স্টেরাইল হয়ে গেলে এখানে ফাঙ্গাস দেখা যাচ্ছে, এবং এই আশেপাশের অনেকগুলো গ্রেইন স্টেরাইল হয়ে যায়, তাহলে গ্রেইন ফর্ম করা না। এই জন্য এটা ইল্ডের উপর ডাইরেক্ট ইম্প্যাক্ট আছে, এবং নাওডেজ বেশি পরিমাণে দেখা যাচ্ছে ফিল্ডে, এবং এই জন্য এটা একটা মেইন ডিজিজে কনভার্ট করছে নাওডেজ। ফলস স্পট অফ রাইস আর ফেভারেবল কন্ডিশন, প্রেজেন্স অফ রেইন এবং হিউমিড। এই যে আস্ট্রেলিয়া এটা ফলস স্মার্ট কেন বলা হয়, অনেকে বলে হয় বলটাকে ধরতে মনে অনেক শক্ত, অনেক সময় তোমার স্কুইজ করলে ওটা দেখা যাচ্ছে না ভিতরে কিছু নেই, ইয়ার আছে, এরকম নরম হয়ে যায়। এটা একটা ট্রেডিশনাল অনেকে বলে, আসলে এটা কজ না, ফলস স্মার্ট বলা হয়। আমরা জানি সেকেন্ড ইয়ার আমরা পড়াইছি স্মার্ট ফাঙ্গাস, যে সকল ফাঙ্গাস তোমার হচ্ছে স্মার্টেড বল তৈরি করে, স্মার্ট সিমটম তৈরি করে, তাদেরকে বলা হয় স্মার্ট ফাঙ্গাস। কিন্তু এই ডিজিজটা তোমার হচ্ছে যে স্মার্ট সিমটম তৈরি করতেছে, স্মার্টেড বল তৈরি করতেছে, কিন্তু আসলে স্মার্ট ফাঙ্গাসের যে বৈশিষ্ট্য থাকার কথা, ওই ডিট্রোমাইকোটার ব্যাসিডিওমাইকোটার যে বৈশিষ্ট্য থাকার কথা, সেই বৈশিষ্ট্যগুলো তার নাই। যদিও এটা স্মার্টেড ফাঙ্গাস না, তারপর স্মার্টের সিমটম ডেভেলপ করতেছে, এই জন্য এটাকে বলা হয় ফলস স্মার্ট অফ রাইস। মনে থাকবে, ভাইবা অনেক সময় জিজ্ঞেস করে। ক্লিয়ার? এই জি আসো। স্যার, জি স্যার। আচ্ছা, প্রেজেন্স অফ রেইন, এবং এটাকে বলা হয় তোমার হচ্ছে সিলের সাথে থাকে এয়ারবোর্ন প্যাথোজেন বলা হয়। এয়ারবোর্ন প্যাথোজেন এই কারণে বলা হয় যে স্পোর গুলো এয়ার যদি বেশি থাকে, এগুলো এয়ারের মাধ্যমে স্প্রেড করে, seed as well as airborne pathogen. Presence of rain and high humidity, যদি রেইন এবং হাই হিউমিডিটি থাকে তোমার গ্রোয়িং সিজনে, তাহলে জিনিসটা হয় প্রেজেন্স অফ সয়েলস উইথ হাই নাইট্রোজেন কন্টেন্ট
যদি সয়েলের মধ্যে নাইট্রোজেন পরিমাণ বেশি হয়, প্রেজেন্স অফ উইন্ড ফর ডিসেমিনেশন অফ দি স্পোর ফ্রম ওয়ান প্ল্যান্ট টু দি অনাদার প্ল্যান্ট, এবং যদি উইন্ড ভালো, ইন্ডের ভেলোসিটি ভালো থাকে, উইন্ড থাকে, তাহলে তোমার এটা ডিসেমিনেশন আর ফিল্ড অনেক বেশি ওয়ান প্ল্যান্ট থেকে অনাদার প্ল্যান্টে। প্রেজেন্স অফ ওভারউইন্টারিং স্ট্রাকচার ফাঙ্গাস অ্যাজ স্ক্লেরোসিয়া এন্ড ক্লাইমেটোস্পোর, এই ফাঙ্গাস গুলো তোমার হচ্ছে ক্লাইমেটোস্পোর হিসেবে তোমার ওভারউইন্টারিং স্ট্রাকচার ডেভেলপ করে, এবং এগুলো পরবর্তীতে তোমার ফিল্ডে পরবর্তীতে তোমার প্রাইমারি সোর্স অফ ইনোকুলাম হিসেবে কাজ করে। আর ভার্নারেবল স্টেজ বলা হচ্ছে ফ্লাওয়ারিং স্টেজ অফ দি ক্রপ ইন দি ভার্নারেবল স্টেজ, এই জিনিসটার ক্ষেত্রে। এই জন্য এই জিনিসটা কন্ট্রোলের ক্ষেত্রে বলা হয় পেনিকেল ইনিশিয়েশনের আগেই অথবা ফ্লাওয়ারিং এর আগেই তোমার হচ্ছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। The field should be kept clean. The infected panicle should be picked up by covering with the help of the polythene bag and destroy. একটা ক্লিন কাল্টিভেশন করতে হবে, হেলথ সিড সয়িং করতে হবে, আর এইটা হলো স্পেসিফিক একটা ম্যানুয়াল কন্ট্রোল অনলি ফর দিস ডিজিজ। এটা লিখতে হবে যদি আসে কখনো, যে ইনফেক্টেড পেনিকল শুড বি পিক আপ বাই কভারিং উইথ দি হেল্প অফ দি পলিথিন ব্যাগ অ্যান্ড ডেস্ট্রয়। অর্থাৎ হাতের মধ্যে একটা পলিথিন ব্যাগ নিতে হবে, তারপরে তো পেনিকলটা ধরতে হবে, পলিথিন ব্যাগটা তোমার উপর করে নিতে হবে, নিয়ে এমন ভাবে ইয়ে করতে হবে যাতে পেনিকল তোমার যদি তুমি ধরার ফলে ওই স্পোর গুলো যাতে তোমার এনভায়রনমেন্টে চলে না আসতে পারে। এই জন্য যে তোমার হাতে একটা কাভার হিসেবে পলিথিন ব্যাগ নিবা, তুমি ওটা ধরবা, ধরার পর তোমার হাত থেকে কাভারটা খুলে তোমার আবার গাছটা ঢেকে ফেলবা, ঢেকে তখন গোড়া থেকে পলিথিন সহ উঠে নিয়ে আসতে হবে। যদি কোনো স্পোর বের হয় তাহলে পলিথিন ব্যাগের ভিতরে থেকে যাবে। টেকনিকটা বুঝতে পারছো? হ্যালো? পুরো গাছটা স্যার? না না না, ওই পেনিকলটা, শুধু পেনিকলটা, ইনফেক্টেড পেনিকল। ওকে স্যার। তো পেনিকলটাকে, ইনফেক্টেড পেনিকল যেখানে স্পাটার বল আছে সেটাকে টার্গেট করে ওইখানটাকে হাত দিবা, মানে পেনিকলের একটা অথবা ওই পেনিকলটাকে হাত দিয়ে ওই পেনিকলটাকে তারপরে কাভার করে ফেলবে, কাভার সাথে সাথে কাভার করে ফেলতে হবে, তোমার হাতের থেকে খুলে উল্টা করে খুলে ফেলতে হবে, তাহলে তোমার তোমার হাতটা রয়ে যাবে, ওটা ভিতর থেকে হাতটা বের হয়ে যাবে আর পেনিকল রয়ে যাবে, তারপর ওটা টান দিয়ে ফেলে নিয়ে আসতে হবে, যাতে তোমার হাতের মতো লাগবে কিছু, আর হচ্ছে তোমার পলিথিন ব্যাগে লাগবে, কিন্তু এটা এনভায়রনমেন্ট আসবে না, কারণ আসলে তোমার ইয়ারের মাধ্যমে আবার অন্য নতুন কোন প্ল্যান্ট ইনফেক্টেড হবে। কাল্টিভেট আনফ্লাডেড রাইস, ফারো ইরিগেশন দিলে ভালো হবে, রিডিউস দি ডিজিজ, conservation tillage and continuous rice cropping should be avoided where possible. Moderate rate of nitrogen fertilizer, that means তোমার হচ্ছে balance use of nitrogen fertilizer. Certified and disease-free seeds should be used. Healthy seed use করতে হবে. Seed should be treated with hot water. Hot water এটা একটা তোমার ফিজিক্যাল ট্রিটমেন্ট। আর কেমিক্যাল এটা বলা হয়নি, আমি পরে শিটে দিয়ে দেবো। কেমিক্যালের ক্ষেত্রে এটা প্রোপিকোনাজল গ্রুপের অথবা প্রোপিকোনাজল প্লাস অ্যাজোস্ট্রোবিন গ্রুপের ফাঙ্গিসাইড গুলো তোমার পেনিকল ইনিশিয়েশনের আগেই এটা দিয়ে দিতে হবে, তাহলে তোমার হচ্ছে ডিজিজটা কম হবে। রেজিস্ট্যান্ট ভ্যারাইটি থাকলে ইউজ করতে হবে, আর যেগুলো সাসেপ্টেবল সেগুলো ইউজ করা যাবে। These are the flag leaf, তারপরে হচ্ছে তোমার and panicle infected rice diseases, শীত রথ, থরুফ্রা, নেক ব্লাস্ট, ফলস স্মোট, যেগুলো তোমার হচ্ছে ফ্লাগ লিফে হয় এবং হচ্ছে গ্রেনের সাথে ইনফেক্টেড। অনেক সময় কোশ্চেন যদি আসে ফ্লাগ লিভ আর পেনিকল ইনফেক্টেড রাইস ডিজিজ গুলো কি কি, তাহলে তোমরা হচ্ছে কয়েকটা নাম বলে যদি সিম্পটম বলতে হয় বলা দেবে। অনেক সময় ডাইরেক্টলি কোশ্চেন আসে না, ইনডাইরেক্টলি কোশ্চেন আসে। সময় আছে নাকি আজকে? একটা ডিস পড়ানো যাবে? না স্যার, হবে না। হবে না, না? গুড। ক্লাসে না বুঝতে পারলে কিন্তু বলতে হবে, কারণ হচ্ছে যে এরপরে কিন্তু দেখা যাচ্ছে যদি কোনো কারণে ইউনিভার্সিটি না খোলে অনলাইনে কিন্তু প্র্যাকটিক্যাল গুলো অনলাইনে শুরু হয়ে যাবে, ঠিক আছে? খুলবে এটা বলা মুশকিল যদি ইনফেকশন থাকে, যদি গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট দিছে কিন্তু ইনফেকশনের রেট যদি বেশি বেড়ে যায় মে মাসের দিকে, এটা বলা মুশকিল, কিছুই করার নাই। আর সবাই একটু কেয়ারফুল থাকবা, মাস্ক ব্যবহার করবা, স্যানিটাইজার ব্যবহার, নিজের বাসার জন্য অথবা নিজের বাসার যে তোমার হচ্ছে বয়স্ক লোক আছে, বাবা মা, তাদেরকে যাদের ইনফেক্টেড না হয়, ইয়াংদের ইমিউনিটি বেশি, সমস্যা কম হয়। এই জন্য কিন্তু যেটা বলতেছে তোমার ইয়াংদের মাধ্যমে বাসার যে মুরব্বী তাদের ইনফেকশন হচ্ছে, তাদের একটু কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ, নতুন স্ট্রেনটা তোমরা যেহেতু প্যাথোলজিও পড়ো, স্ট্রেনটা বেশি ভিরুলেন্ট, এবং এটা বিশেষ করে তোমার হচ্ছে যাদের বয়স 60-র উপরে, ইভেন 55-এর উপরে, তাদেরকে বেশি অ্যাটাক করতেছে, তাদেরকে বেশি দুর্বল করে ফেলতেছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।